জয়ন্তীর সেই দিনগুলোর কথা তোমার মনে আছে পুনম? কতকাল আগের কথা। এতদিন পরে সেই বয়সের সব কথা কি মনে থাকে? মনে যে আছে তার প্রমাণও আমার কাছে রয়েছে, কিন্তু তাই সে কথা বললে তো মানবো না পুনম। বছর চারেক আগে ধর্মযুগ পত্রিকায় হঠাৎ একদিন আবিষ্কার করলাম পুনম রায় নামে এক লেখিকার একটা গল্প, হিরণ কি সহেলি। গল্পের শিরোনামায় একটা ছবি, জঙ্গলের ভেতর একটা ঝর্ণায় খুর ডুবিয়ে জল খাচ্ছে একটা শিংওয়ালা হরিণ, আর তার পাশে দাঁড়িয়ে এক হরিণ। কিছু দূরে ঝোপের আড়ালে দাঁড়িয়ে অবাক বিস্ময়ে তাদের দেখছে এক কিশোর আর এক কিশোরী। তখনই বুঝেছিলাম এই লেখিকা আমারই সেই পুনম। বিয়ের পরে মাথুর থেকে রায় হয়েছে জানো, বুকের ভেতরটা হঠাৎ খচ করে উঠেছিল। আমারও তো পদবী রায়। পুনম মাথুর তাহলে রায় পদবীর অন্য কোনো বাঙালি ছেলেকে বিয়ে করেছে। পরে মনে পড়লো না না, রায়, দত্ত, চৌধুরী এমন কতগুলো পদবী তো পাঞ্জাব, হরিয়ানা, ইউপিতেও আছে। আমারই দুর্ভাগ্য। আচ্ছা পুনম, জয়ন্তী নদীর ওপারে পাতলা খয়ের গাছের জঙ্গলের ভেতর আমরা তো একটা শিংওয়ালা হরিণকেই দেখেছিলাম, কিন্তু তোমার গল্পে হরিণীটাই বা এলো কেন? আর সেই সহেলি বা প্রধান চরিত্র হয়ে বেচারা পুরুষ হরিণটাকে দাগা দিয়ে চলে গেল কেন? লেখাটা অবশ্যই খুবই ভালো লেগেছে আমার। তুমি তার আগে বা পরে আর লেখনি? না, হয়তো ওই একটা গল্পই লেখার দরকার ছিল আমার, আর লিখতে ইচ্ছে হয়নি। কিন্তু তোমার লেখার হাত ছিল পুনম, লেখা চালিয়ে যাওয়া তোমার উচিত ছিল। হিরণময় নিজের উচ্ছ্বাসেই কথা বলে চলেছে। সে বুঝতেই পারেনি গল্পের প্রসঙ্গ উঠতেই পুনমের মুখখানা বিষণ্ণ থেকে বিষণ্ণতর হয়ে যাচ্ছে। একটু আগেই হিরণময়কে দেখে তার মুখখানা খুশিতে যতখানি উজ্জ্বল হয়ে উঠেছিল, নিমেষে ঠিক ততখানি নিষ্প্রভ হয়ে গেছে। হিরণময় আরো কি যেন বলতে যাচ্ছিল, তার আগেই কাঁপা স্বরে পুনম বলল, এখন ওসব কথা থাক। তুমি পরশুদিন কলকাতা থেকে রওনা দিয়েছ, এসে পৌঁছলে একটু আগে। তুমি ক্লান্ত, বিশ্রাম করো, তারপর কথা হবে। প্রথমে কি দেব, চা না কফি নাকি ড্রিঙ্কস? ড্রিঙ্কস মানে মদের কথা বলছো? হ্যাঁ, হুইস্কি, জিন, রাম, ব্র্যান্ডি সবই কিছু না কিছু ঘরে আছে। তোমার যদি ভালো লাগে তাও দিতে পারি। তুমি মদ খাও? হ্যাঁ, এখানকার প্রচন্ড শীতে না খেলে চলে না। এখন নভেম্বরের শেষ, অন্যান্য বছরের তুলনায় বরফ অনেক কম পড়ছে, তাও কি সাংঘাতিক শীত, বুঝতে পারছো না? তা বুঝতে পারছি, আমিও যথাসম্ভব তৈরি হয়েই এসেছি। সে তো পোশাক দেখেই আশা করি বুঝতে পারছো। দেখো, মদ একেবারে খাই না বা কখনো খাইনি তা তো নয়, আবার নিয়মিত অভ্যাস আছে তাও নয়। শীতের তাড়নায় সোমরস যদি পান করতেই হয়, সে পরে দেখা যাবে। এত বছর পরে তোমার সঙ্গে দেখা হওয়ার প্রথম মুহূর্তে তোমার হাত থেকে মদের গেলাস আমি কিছুতেই নিতে পারবো না। এত বছর পরে, এত বছর পরে তোমার সঙ্গে দেখা হওয়ার প্রথম মুহূর্তে
তোমার হাত থেকে মদের গেলাস আমি কিছুতেই নিতে পারবো না পুনম। তুমি কফি দাও। এতকাল পরে আমাকে চোখের সামনে দেখেও বোধহয় মেনে নিতে পারছো না আমি সেই পুনম। মনে হচ্ছে তোমার চোখের সামনে এখনো বোধহয় সেই দস্যি দামাল মেয়েটা ছুটোছুটি করে বেড়াচ্ছে, তাই না? ঠিক তাই। হতে পারো তুমি মান্ডি কলেজে দর্শনের অধ্যাপিকা মিসেস রায়, কিন্তু এই হিরণময় রায়ের মনে গাঁথা রয়েছে জয়ন্তীতে দেখা সেই কিশোরী পুনম। চোখের সামনেও সেই যে ভাসছে। তুমি এখন যত ভাবগম্ভীর ভদ্র মহিলাই হও, হিরণময়ের চোখের সামনে থেকে সেই ফ্রক পরা মোটা বেনি দোলানো দস্যি দামাল সহেলিকে কিছুতেই হটাতে পারবে না। পুনম এবার সহজ স্বাভাবিকভাবে হেসে বললে, সে পুনম হয়তো তোমারই ছিল, তোমারই থাক। আমি কফি ব্যবস্থা করে আসি। তুমি ততক্ষণ সেই কিশোরী প্রেমিকার সঙ্গে কৈশোর প্রেমের স্মৃতির টুকরোগুলো গাঁথতে থাকো, কেমন? সারা পথই তো তাই করতে করতে এসেছি। জরুরি চিঠি দিয়ে আসতে লিখেছ, মান্দা হাজির, কিন্তু আমার জন্যে হোটেল ঠিক করে রেখেছ। হোটেল কেন? আরে আমাকে কোথাও থাকতে হবে তো। ছি ছি হিরণ, এই তোমার প্রেম? আমি নয় অধ্যাপিকা ভদ্রমহিলা মিসেস রায়, কিন্তু তোমার পুনম কি আমার বাইরে? আমি চিঠি দিয়ে তোমাকে আসতে অনুরোধ করেছি, তুমি আমার অতিথি, তোমাকে আমি হোটেলে পাঠিয়ে দেব? কেন? আমার এই কোয়ার্টারে কি তোমার খুবই অসুবিধা হবে? অপ্রতিভ হয়ে হিরণময় বললে, না না, তুমি অন্যভাবে নিও না। মিস্টার রায় এখানে থাকেন না, তুমি একা থাকো। সে ভাবনা আমার। অপযশ কলঙ্ক এসবে তো মেয়েদেরই অধিকার। কিছু হলে আমার হবে, ও নিয়ে আমি ভাবি না। তবে তোমার দুশ্চিন্তার কিছু নেই, আমার হেল্পিং হ্যান্ড পার্বতী আর তার স্বামী ভরতলাল আমার কোয়ার্টারেই থাকে। তাছাড়া হিমালয়ের এই এত উঁচুতে হাওয়ায় অক্সিজেন যেমন বেশি, সাধারণ মানুষের মনের প্রসারও হয়তো তেমনি বেশি। এসব নিয়ে ওরা ভাবে না। আমরা সমতলের মানুষ বলেই এসব নিয়ে মাথা ঘামাই। তুমি যে কদিন এখানে আছো তোমার পুনমের কাছেই থাকবে। মিষ্টি হেসে ঘর থেকে বেরিয়ে গেল পুনম। হিরণময় পুনমের চিঠি পেয়েই ছুটে এসেছে। পুনমের চিঠিখানা সংক্ষিপ্ত, কিন্তু তার ভেতরকার অনুরোধটুকু দাবিরই নামান্তর। জয়ন্তীতে তখন রেলগাড়ি ছিল। শিলিগুড়ি থেকে আমিনগাঁওগামী ট্রেনে উঠে রাজা ভাতখাওয়া স্টেশনে নামতে হতো। সেখান থেকে তরাইয়ের গভীর জঙ্গলের ভেতর দিয়ে কিছুটা চড়াই পথে জয়ন্তীর রেল লাইন, মাঝে মাত্র একটা স্টেশন, বক্সা। সেই বক্সা যেখানে অগ্নিযোগের বিপ্লবীদের জন্য দুর্ভেদ্য প্রাচীর দিয়ে ইংরেজ সরকার তৈরি করে রেখেছিল কুখ্যাত জেলখানা, বক্সা ক্যাম্প। তার পরের স্টেশনই জয়ন্তী বা জয়ন্তী। রেল লাইনও সেখানেই শেষ। সারাদিনে আপ ডাউনে দুখানা মাত্র প্যাসেঞ্জার গাড়ি। রাত্রে প্যাসেঞ্জার গাড়ি ছিল না। মালগাড়ি অবশ্য দিনে রাতে সব সময় চলতো। সবই মোটা মোটা কাঠের গুঁড়ি বোঝাই ওয়াগন। রেল স্টেশনের বাংলো, ফরেস্ট অফিসের বাংলো, পিডাব্লিউডির একটা রেস্ট হাউস আর অল্প কয়েক ঘর স্থানীয় অধিবাসী, এই নিয়ে তখনকার জয়ন্তী। জঙ্গলে হাতি, বাঘ, লেপার্ড, পাইথন, হরিণ, ময়ূর সবই পর্যাপ্ত সংখ্যায় ছিল। জঙ্গলি জানোয়ারদের উৎপাত থেকে বাঁচার জন্য সব বাংলোগুলোই মোটামুটি শালখুঁটির ওপর বেশ কিছুটা উঁচুতে তৈরি। সপ্তাহে একদিন হাট বসার জন্যে ছোট একটা খোলা মাঠ, তার একটু উত্তরে পাহাড়ি নদী জয়ন্তী। নদীর ওপারে জঙ্গলের ভেতর কয়েক মাইল পর্যন্ত তরাইয়ের সীমানা। তারপরেই ঢেউ খেলানো পাহাড়ের সারির ভেতর থেকে কোথায় যেন আরম্ভ হয়ে গেছে ভুটান। এই জয়ন্তীতে পুনমের সঙ্গে হিরণময়ের যখন প্রথম পরিচয়,
তখন পুনমের বয়স বছর 12, হিরণময়ের 14। হিরণময়ের বাবা সুরেশ্বর রায় স্টেশন মাস্টার হয়ে জয়ন্তীতে এসেছেন। তার কয়েক মাস আগে ফরেস্ট রেঞ্জার হিসেবে এসেছেন নরিন্দর মাথুর। হিরণময় জলপাইগুড়িতে মামাবাড়ি থেকে স্কুলে পড়ত। পুনম থাকত কোচবিহারের স্কুল বোর্ডিংয়ে। সে বছর পূজার ছুটিতে দুজনেই মা বাবার কাছে এসেছে। পরিচয়ের সেই সূত্রপাত। কৈশোর প্রান্তে হিরণময়ের মনে তখন মেয়েদের সম্বন্ধে সবে একটু একটু সংকোচ, একটু একটু আলো আঁধারি রোমাঞ্চ শিহরণের ছোঁয়া লাগতে শুরু করেছে। পুনমের ব্যাপারটা সম্পূর্ণ বিপরীত। হয়তো লজ্জা সংকোচের স্বাভাবিক বৃত্তির উন্মেষ তখনও তার ঘটেনি। উপরন্তু বড় উচ্ছল, বড় দস্যি দামাল। মেয়েটা কথায় কথায় খিলখিল করে হাসে, বন বন করে ছোটে, লাফাতে লাফাতে বাংলোর কাঠের সিঁড়ি দিয়ে ওঠানামা করে। বেশিক্ষণ ঘরে বসে থাকা তার পুষ্টিতে নেই। বাঙালি মেয়ের মতোই বাংলা বলে, গানের গলাও মিষ্টি। হঠাৎ খেয়াল হলো এখানে ওখানে শোনা ভাওয়াইয়া গানও গায়। রায় পরিবার আর মাথুর পরিবারে মোটামুটি একটা হৃদ্য সম্পর্ক গড়ে উঠেছিল। পুনম এসে সেই সম্পর্ককে একেবারে প্রাণবন্ত করে তুলল। আলাপ পরিচয়ের 5 দিন পরেই হিরণময়ের মা সুজাতার সামনে অসংকোচে হিরণময়ের হাত ধরে টানতে টানতে বলেছিল, চলো না হিরণদা, একটু ঘুরে আসি। এমন সুন্দর সুন্দর গাছপালা, নদী, পাখির ঝাঁক, এখানে এসে শুধু শুধু ঘরে বসে থেকে কি লাভ? সুজাতা বললেন, মেয়েটা একটু ঘুরে বেড়াতে চাইছে, তা জানা বাপু, একটু ঘুরিয়ে নিয়ে আয়। সত্যি তো, ঘরে বসে থেকে কি করবি? দেখুন তো মাসিমা, ছেলে হয়ে জন্মেছে তবু মেয়েদের মতো ঘরকুনো, এটা মোটেই ভালো নয়। পিতাজি বলেছেন, জঙ্গলে অনেক ভয়ঙ্কর জানোয়ার থাকলেও দিনের বেলায় এদিকটাতে কোনো ভয় নেই। আমরা জঙ্গলের ভেতর না গেলেই হলো। ছি ছি হিরণদা, আমি মেয়ে হয়ে ভয় পাই না, আর পুরুষ হয়ে তোমার এত ভয়? কে বলেছে আমার ভয়? কৈশোর তারুণ্যের সন্ধিক্ষণের স্পর্শ কাতর পৌরুষে আঘাত পড়ায় হিরণময় রীতিমতো ক্ষুব্ধ। উচ্ছল মেয়েটার সঙ্গে তারপর থেকে টো টো করে ঘুরে বেরিয়েছে হিরণময়। জয়ন্তী নদীর খাতে পাথরের খণ্ডগুলোর ভেতর দিয়ে বয়ে যাওয়া স্রোতের জলে পা ডুবিয়ে বসে পুনমের বোর্ডিং জীবনের মজার মজার গল্প শুনেছে। অকারণে গাদা গাদা নুড়ি কুড়িয়ে জড়ো করে আবার সেগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে। হাটবারে ছোট হাটের ভেতর দিয়েই কতবার এদিক ওদিক আসা যাওয়া করেছে। স্থানীয় অধিবাসীদের পাড়ায় গিয়ে অবাক বিস্ময়ে বেত আর বাঁশের চুপড়ি বোনার কাজ দেখেছে। সারাদিন ধরে মাঝে মাঝে ট্যাঁ ট্যাঁ করতে করতে উড়ে যাচ্ছে টিয়া, চন্দনা কিংবা বদ্রিকা পাখির ঝাঁক। দূরে মাথা তুলে দাঁড়িয়ে আছে ঘন জঙ্গল। শহর থেকে সম্পূর্ণ আলাদা একটা জগৎ। দুজনের দেখা হতো পুজোর ছুটিতে, বড়দিন আর গরমের ছুটির সময়। জলপাইগুড়ি থেকে কোচবিহার এমন কিছু দূরে নয়। হিরণময়ের মাঝে মাঝে মনে হতো একদিন গিয়ে পুনমকে দেখে আসে, কিন্তু পরক্ষণেই এক রাশ সংকোচ এসে তাকে দমিয়ে দিত। পুনম থাকে স্কুলের বোর্ডিংয়ে, সেখানে গিয়ে সে নিজের পরিচয় কী বা দেবে? তাকে দেখা করতেই বা দেবে কেন? মেয়েদের বোর্ডিংয়ের নিয়ম খুব কড়া, তা সে জানে না, সেভাবে যাওয়া যায় না। সেবার গরমের ছুটিতে দুজনেই জয়ন্তীতে এসেছে। জয়ন্তী নদীর ওপারে যাওয়ার জন্যে ইংরেজ আমলের যে পুরনো ব্রিজটা আছে তার উপর দাঁড়িয়ে দুজনে কথা বলছিল। পুনম তার বাবার কথাই বলছিল বেশি। বলতে বলতে এক সময় বললে, জানো, দাদাজির খুব ইচ্ছে ছিল ছেলেদের ভেতর একজন অন্তত ডাক্তারি পড়ুক। তিনি নিজে ডাক্তার হয়েও সরকারি চাকরি নিয়ে তার প্রায় সারা জীবন সিমলাতেই কেটেছিল। বেনারসে নিজের বাড়ি, অথচ সেখানে বাস করাই হলো না। তাই ভেবেছিলেন সেজ ছেলে মানে আমার পিতাজিকে ডাক্তারি পড়িয়ে বেনারসে প্র্যাকটিস করতে বসিয়ে দেবেন। কিন্তু পিতাজি কিছুতেই ডাক্তারি পড়লেন না। বটানি পড়ে সোজা ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরিতে ঢুকে পড়লেন। বলে তো কেন? কেন তা আমি কেমন করে বলবো? আমি জানি
ছেলেবেলায় পিতাজি সিমলায় ছিলেন তো, সেখানে নাকি চারদিকে শুধু বিরাট বিরাট পাইন আর ওক গাছের জঙ্গল। সেই সময় থেকে জঙ্গলকে ভালোবেসে ফেলেছিলেন পিতাজি। আমারও গাছপালা জঙ্গল খুব ভালো লাগে। আমিও বড় হয়ে ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করব। হিরণময় নিতান্ত তাচ্ছিল্যের সঙ্গে বলল, ধুস, ফরেস্ট ডিপার্টমেন্টে তোমাকে চাকরি দেবেই না? ইস, না দিলেই হলো। মেয়েরা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, এমনকি এরোপ্লেনের পাইলট অবধি হচ্ছে, আর ফরেস্ট অফিসার হতে পারে না? দেখে নিও, আমি হবই। হিরণময় চট করে কোনো বিরুদ্ধ যুক্তি খুঁজে না পেয়ে গম্ভীর স্বরে রায় দিল, ফরেস্টের চাকরিতে মেয়েদের মোটেই মানায় না। আহা, মানায় না? না মানালেই হলো আর কি। দেখো, আমাকে খুব মানাবে। কত জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবো, কত নতুন নতুন গাছ চিনবো, কত জানোয়ার, কত সুন্দর সুন্দর পাখি। আহ, কি মজা! এই সময় নদীর ওপারে পাতলা জঙ্গলের ভেতর থেকে ক্যাঁ ক্যাঁ করে ডাকতে ডাকতে একজোড়া ময়ূরী কাছেই একটা শিমুল গাছের ডালে এসে বসলো। সম্ভবত ওরা মাটিতেই ছিল, কোনো কারণে ভয় পেয়ে উড়ে এসেছে। বিভোর দৃষ্টিতে ময়ূরটার দিকে তাকিয়ে থেকে পুনম আপন মনেই বলে উঠল, কি অপূর্ব সুন্দর! জানো, যেটা রং অত সুন্দর সেইটা পুরুষ, আর যেটা দেখতে ছাই বিচ্ছিরি খয়েরি বাদামি রঙের সেইটাই মেয়ে। মোটেই না, যেটা দেখতে সুন্দর সেইটাই মেয়ে। তুমি ছাই জানো, কচু জানো? পিতাজির কাছে শুনেছি পাখি আর জীব জানোয়ারের বেলায় পুরুষেরা দেখতে সুন্দর হয়। ময়ূরটার পালকে কত রঙের বাহার, ময়ূরীটা একদম পচা। ভগবান এমন কেন করলেন বলো তো? সে কথা ভগবানই জানেন, তবে মানুষের বেলায় তো আর তা নয়। মানুষের বেলায় ঠিক উল্টো, পুরুষদের চেয়ে মেয়েরা দেখতে কত সুন্দর। এই যেমন তুমি, ঠিক যেন একটা পরী। কথাটা বলেই লজ্জায় হিরণময়ের মুখ লাল হয়ে গেল। পুনম রূপসী মেয়ে, তাতে সন্দেহ নেই। শুধু তার সুন্দর চেহারাটাই নয়, তার সারল্য, তার দস্যিপনা, সবকিছু মিলিয়ে তাকে এত মিশ লাগে বলেই হঠাৎ উচ্ছ্বাসের মাথায় কথাটা তার মুখ ফসকে বেরিয়ে গেছে। ছি, এভাবে কোনো মেয়েকে কেউ বলে? পুনম ফস করে বললে, পরি, পরি তুমি কখনো চোখে দেখেছ? ভ্যাবাচাকা খেয়ে হিরণময় বলল, না, ছবিতে দেখেছি। সে তো মানুষের আঁকা ছবি, আমি পরীর মতো না চাই। আমার দিদিকে যদি দেখতে, তাহলে আমাকে আর পরীর মতো বলতে না। আমার দিদির দিকে তাকালে চোখ ফেরানো যায় না, বুঝলে? এই তো 3 বছর আগে দিদির বিয়ে হয়ে গেল। জিজাজি ডক্টর, আম্বালায় প্র্যাকটিস করেন। তার নাকি প্রতিজ্ঞা ছিল বিয়েই করবেন না। কোথায় গেল প্রতিজ্ঞা? দিদির মতো অত সুন্দরী মেয়ে দেখে প্রতিজ্ঞা খতম হয়ে গেল। তবু পিতাজির কাছে কম কিছু দহেজ নিয়েছেন। দহেজ শব্দটার সঙ্গে হিরণময়ের পরিচয় নেই। বললে, সেটা কি জিনিস? ডাউরি, পণ। কত টাকা আমি জানি না, শুনেছি অনেক হাজার হাজার টাকা। দিদি নরম সরম মেয়ে তো, পিতাজিকে কিছু বলতে পারেনি। আমি বাপু দস্যি গোছের মেয়ে, পিতাজিকে আমি বলে রেখেছি, আমার জন্য যদি তোমাকে অত হাজার হাজার টাকা দহেজ দিতে হয়, তাহলে চাই না আমার বিয়ে। পুরুষ লেখারা ভীষণ পাচি। তুমিও তো বিয়ের সময় গাদা গাদা টাকা পণ নেবে, তাই না? হিরণময় উদাস ভঙ্গিতে বললে, আমি বিয়েই করব না। আর একটু বড় হলে ঘরবাড়ি ছেড়ে আমি হিমালয়ে চলে যাব ভেবে রেখেছি। হিমালয়ের সাধু হবে? তবেই হয়েছে আর কি, সব ছেলেরাই এমন হিমালয়ের সাধু হয়। তারপর বিয়ের সময় হলে মোটা টাকার দহেজ নিয়ে অমনি বর সেজে গিয়ে বউ ঘরে আনে, আমার জানা আছে। হিমালয়ে যে যাবে সেখানে বরফ পড়ে, তা যাও। অত শীত সহ্য করতে পারবে? হ্যাঁ পারবো,
আমি অনেক বেশি শীত সহ্য করতে পারি। আচ্ছা, দেখা যাবে। শুধু যেন শীত সহ্য করতে পারলেই হয়ে গেল? সাধুদের আরো কত রকম কষ্ট সহ্য করে হিমালয়ে থাকতে হয়। নিজে রান্না করতে হয়, অসুখ হলে দেখার কেউ থাকে না, আরো কত কি। ঠিক আছে, তোমার যদি এতই শখ তো যেও হিমালয়ে, একবার কখনো তোমার আশ্রম দেখে আসবো। হ্যাঁ, দেখে এসো। যদি পারি তো কি দেবে? ও মা, কি আবার দেব? সাধুরা কারো কাছে কিছু চায় নাকি? না বাপু, ওসব টিমালয়ে যাওয়া তোমার চলবে না। তুমি লোটা কম্বল জোগাড় করেছো কি আমি মাসিমাকে বলে দেব, তখন বুঝবে মজা। চলো ফেরা যাক, বেলা পড়ে আসছে। জয়ন্তী নদীর কিনারে পাতলা জঙ্গলের ভেতর সেই বাড়ি ঝর্ণার ধারে একটা শিংওয়ালা বনের হরিণ দেখেছিল ওরা দুজন। চোখাচোখি হওয়ার আগেই মাটিতে ঝরে পড়া শুকনো পাতার ওপর পায়ের চাপে একটু খসখস শব্দ হতেই হরিণটা চোখ তুলে তাকিয়েছিল। পর মুহূর্তে লাফ দিয়ে চোখের পলকে জঙ্গলের ভেতর হারিয়ে গেল। বনের ভেতর সত্যিকারের বনের হরিণকে দেখতে পাওয়া কি কম ভাগ্যের কথা? বিস্ময়ের ঘোর কাটতে অনেক সময় লেগেছিল। ফেরার পথে আবিষ্টের মতো পুনম বলেছিল, আমি জীবনে ভুলবো না, এই দৃশ্য কি ভোলা যায়? জয়ন্তীতে সব শেষ যে বছর বড়দিনের ছুটিতে দুজনের দেখা হয়েছিল, সে বছর হিরণময় স্কুলের গণ্ডি পেরিয়ে সবে কলেজে ভর্তি হয়েছে, আর পুনম স্কুল ফাইনাল পরীক্ষা দেবে। নদীর ক্ষীণ স্রোতের সামনে পাথরের চাঁয়ের ওপর বসে কথা বলতে বলতে সেই বাড়ি একদিন বোধহয় প্রথম অনুভব করতে পেরেছিল তারা কৈশোর পেরিয়ে যৌবনে পড়তে চলেছে। পুনমের পরনে ফ্রকের পরিবর্তে শাড়ি ব্লাউজ। তার অনর্গল কথা বলার অভ্যাস অনেক সংযত হয়ে গেছে। হিরণময়ের নিজেরও হয়তো অনেক পরিবর্তন হয়েছে, তা হয়তো ধরা পড়েছে পুনমের চোখে। এ কথা সে কথার ফাঁকে মুচকি হেসে পুনম বললে, দেখছো তো আমি কত শান্ত মেয়ে হয়ে গেছি। বয়সের সঙ্গে সঙ্গে এইটাই নিয়ম। ছাই নিয়ম, বিচ্ছিরি নিয়ম। এই নিয়ম মোটেই ভালো নয়। এর চেয়ে আমি সেই দস্যি দামাল মেয়ে থাকলে কত ভালো হতো বলো তো। কনকনে উত্তুরে হাওয়া বইছে। বেরোনোর সময় পুনম সম্ভবত যে কোনো কারণেই হোক অন্যমনস্ক ছিল। গায়ে একটা কার্ডিগান ছাড়া আর কিছু নেই। হিরণময় তার দিকে তাকাতেই বুঝতে পেরেছে তার শীত করছে, কিন্তু মুখ ফুটে কিছু বলছে না। হিরণময়ের নিজের গায়ে রয়েছে সোয়েটার, কোট, গরম চাদর আর মাফলার। নিজের গা থেকে চাদরখানা খুলে পুনমের কাঁধে ফেলে দিয়ে সে বলল, প্রচন্ড ঠান্ডা হাওয়া, আর এখানে বসা ঠিক হবে না, ওঠো। দস্যি মেয়ে থাকাই ভালো ছিল। কেমন কালো তো দেখেছি, গায়ে অনেক কিছুই চাপানো ছিল। আজ বেরোনোর সময় মনটা ছিল কোথায়? নাও তাড়াতাড়ি মাথা কান দিয়ে জড়িয়ে নাও, কান আর গলা দিয়েই ঠান্ডা লাগে বেশি। দুজনেই পাথরের চাই থেকে উঠে দাঁড়িয়েছে। পুনম ফিক করে হেসে বলল, ঘুমটা দিতে হবে? বউ বউ দেখাবে যে। দেখাক, যা বলছি তাই করো। আর তুমি? আমার সোয়েটার কোট ছাড়াও তো মাফলার আছে, তাছাড়া আমি অনেক বেশি শীত সহ্য করতে পারি। পুনম চাদরে মাথা ঢাকতে ঢাকতে মুচকি হেসে বলে, তাই তো, আমি তো ভুলেই গেছিলাম তুমি একদিন সাধু হয়ে হিমালয়ে চলে যাবে। সে কথা তো ছাই আমার মনেই ছিল না। সাধুজি, मैं माफी मांग रही हूं। কমাস পরেই সেই করুণ দুঃসংবাদ। ডুয়ার্সের অতি শক্তিমান টিম্বার মার্চেন্টদের ভাড়াটে বন্দুকবাজ দলের গুলিতে প্রাণ দিতে হয়েছে ফরেস্ট রেঞ্জার নরিন্দর মাথুরকে। জঙ্গলের দামি দামি গাছের পেছনে যাদের লাখ লাখ টাকা খাটছে, সামান্য চুনোপুটি একটা রেঞ্জারের সতীপনায় সে টাকা গড়াতে গড়াতে চিত হয়ে পড়বে। টিম্বার মার্চেন্টরা হাজার হাজার টাকা ঘুষ দিতে পারে, কিন্তু কোনো অফিসারের বেয়াদবি সহ্য করতে নারাজ। মা বাবার চিঠিতেই খবরটা পেয়েছিল হিরণময়। ঘটনার কয়েকদিন আগেই পরীক্ষা শেষ করে জয়ন্তীতে গিয়েছিল পুনম।
মেয়েকে নিয়ে মিসেস মাথুর বেনারসে চলে গেছেন। শোকে দুঃখে বিপর্যস্ত তাঁর ওই অবস্থার ভেতর ঠিকানাও রাখা হয়নি, কোনো চিঠিও লেখেননি তিনি। সব যোগাযোগ বিচ্ছিন্ন। পুনম হিরণময়ের স্মৃতিতে রইল, কিন্তু চলে গেল দৃষ্টির অন্তরালে, হয়তো চিরকালের মতো। হিরণময় বিভোর হয়ে সেই প্রথম কৈশোর তারুণ্যের স্মৃতিচারণ করেছিল। পুনম আবার যে কখন নিঃশব্দ পায়ে ঘরে ফিরে এসেছে তাও তার খেয়াল নেই। পরিচারিকা পার্বতীর টিপয়ের ওপর খাবার আর কফি ট্রে রাখার শব্দে তার সম্বিত ফিরল। অপ্রতিভ হয়ে সে বলল, কখন আবার ফিরে এলে? পুনম তার স্বভাব সুলভ মিষ্টি হাসি হেসে বলল, বেশিক্ষণ নয়, দেখলাম তুমি এখনো তোমার সেই কিশোরী প্রেমিকার পাশে বসে তার বকবকানি শুনছ, তাই আর ধ্যান ভাঙাইনি। নাও আগে কফি খেয়ে নাও, তারপর খাবার খেয়ে যদি আবার কফি খেতে ইচ্ছে হয় পাবে। কিশোরী প্রেমিকাকে নিয়ে এতক্ষণ কোথায় ছিলে? জয়ন্তী নদীর পাড়ে, না ব্রিজে, না হাটতলায়? কৈশোর পেরিয়ে যৌবনে সবে পা দিয়ে নায়িকা যেদিন শীতের দাপটে ঘোমটা দিয়ে বউ সেজে আমার পাশাপাশি হাঁটতে হাঁটতে বাংলোয় ফিরছিল, সেদিনকার সেই মিষ্টি নকল বউয়ের মুখখানাই আপাতত দেখছিলাম। পুনমের মুখখানা নিমেষে কেমন যেন কালো হয়ে গেল, কিন্তু মুহূর্তের ভেতর নিজেকে সামলে নিয়ে বিবর্ণ একটু হাসির সঙ্গে বলল, সে বউ নকলই রইল, না আসল হতে পারত এই 15 বছরের ভেতর? তা তো একবার যাচাই করেও দেখনি। আমি আশ্চর্য হয়ে কি ভাবছি জানো? ছেলে মানুষই আবেগে তোমারই একদিন হিমালয়ে এসে বাস করবার পাগলামি ছিল, অথচ তুমি রয়ে গেলে সমতলে। তাও তো বিয়ে করনি, তোমার বদলে আমি হিমালয়ে এসে এই কুলু ভ্যালিতে দিন কাটিয়ে চলেছি। সবই কেমন অদ্ভুত, তাই না? অদ্ভুত তো নিশ্চয়ই। আমি এখনো বিয়ে করিনি, সে খবরও জানো দেখছি। এতকাল কোনো যোগাযোগ নেই, অথচ আমার ঠিকানা তুমি পেলে কোথায়? সিমলায়। 3 বছর আগে তোমাদের হিস্ট্রি কংগ্রেস সিমলায় হয়েছিল না? আমাকে প্রত্যেক মাসে একবার সিমলায় যেতে হয়। হিস্ট্রি কংগ্রেসের রিসেপশন কমিটির ডক্টর কশ্যপের কাছে তোমার কলেজ আর বাড়ি দুয়েরই ঠিকানা পেয়েছিলাম। আশ্চর্য, আমি সিমলায় এসেছি জেনেও তুমি আমার সঙ্গে একবার দেখা করলে না। জানতে পারলে আমি নিশ্চয়ই দেখা করতাম। বিশ্বাস করো, কনফারেন্স শেষ হয়ে সবাই সিমলা থেকে চলে যাওয়ার পর আমি জেনেছি। ঠিকানা পেলে অথচ একখানা চিঠি লিখলে না। জানি যে কোনো এক কঠিন সংকটের দিনে তোমার কাছে চিঠি আমাকে লিখতেই হবে, কিংবা তোমার কাছে ছুটে যেতে হবে, তাই এর মাঝে আর চিঠি লিখিনি। এই তো এতদিনে লিখলাম, আর তুমিও এসে গেলে। কঠিন সংকট? তোমার স্বামী মিস্টার রায়কে খবর দিয়েছ? মনে হয় দিয়েছি। মনে হয় দিয়েছি মানে? এই কিরকম উত্তর? পুনম, এই 15 বছরের ভেতর তোমার কোনো খবর নেওয়ার চেষ্টা করিনি বলে তোমার কাছে আমি ক্ষমা চাইছি। বেনারসে এসে তোমাদের ঠিকানা খুঁজে বের করা হয়তো কঠিন হতো না, কিন্তু আসতে কেন মন চায়নি জানো? তোমার বাবা আমাকে খুবই স্নেহ করতেন, বেশ কয়েকবার বলেছেন, হিরণ, আমি যখন রিটায়ার করে বেনারসে গিয়ে থাকবো তখন অবশ্যই যাবে। আর একথা নিশ্চয়ই বলবার দরকার নেই যে আমাদের বাড়িতেই থাকবে। তারপর সেই মর্মান্তিক ঘটনায় সব ওলটপালট হয়ে গেল। তবু তোমার কাছে আমি ক্ষমা চাইছি। কিছুক্ষণ ঘরখানা পুরো নিস্তব্ধ। একটু পরে ধরা গলায় পুনম বলল, দোষ তো আমারও ছিল হিরণ। সব শোকই মানুষ একদিন হলে সময় আর দৈনন্দিন জীবনের চাপ তাকে ভুলতে বাধ্য করে। হ্যাঁ, একথা ঠিক
যে পিতাজির সেই মর্মান্তিক মৃত্যুর শোক সামলাতে আমারও অনেক দিন লেগেছিল, তা সত্ত্বেও বেনারসে চলে আসার পর তারই ভেতর তো পড়াশোনা করলাম, ভালো রেজাল্ট নিয়ে এমএ পাশও করলাম। সবই যদি করতে পেরে থাকি তাহলে চিঠি লিখে আমিও তো যোগাযোগ রাখতে পারতাম। আমি তো তা করিনি, অথচ জীবনের স্রোত এমন ভাবে বাঁক নিল যে প্রতিটি দিন, প্রতিটি মাস, প্রতিটি বছর আরো গভীরভাবে বুঝতে পেরেছিলাম তোমার সঙ্গে যোগাযোগ আমাকে করতেই হবে, তোমার কাছে গিয়ে একবার দাঁড়াতেই হবে। কারসবজির কাছে তোমার ঠিকানা না পেলে আমাকে কলকাতায় ছুটে যেতে হতো। যেমন করেই হোক তোমাকে খুঁজে বের করতেই হতো। দরজার পর্দার ওপাশ থেকে চুরির টুং টাং শব্দ শোনা গেল। একটু কান পেতে পুনম জিজ্ঞাসা করল, क्या रे पार्वती, कुछ कहेगी? हाँ माईजी। পুনম উঠে দরজার কাছে গেল এবং একটু পরেই তার পেছন পেছন ঘরে ঢুকলো পার্বতী আর ভরতলাল। তারা দুজন ভক্তি ভরে হিরণময়কে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে গেল। সবিস্ময়ে হিরণময় বলল, কি ব্যাপার, ওদের এত প্রণামের ঘটা কেন? ওদের সম্ভবত ধারণা হয়েছে তুমি ওদের মালকিনের মালিক। সে কি, তোমার স্বামী মিস্টার রায়কে ওরা কখনো দেখেনি? দেখলে আর এ ধারণা করবে কেন? ওরা ভাবছে আজই প্রথম দেখলো। ছি ছি, ওদের ভুল ধারণাটা তুমি ভেঙে দিয়ে এসো প্লিজ। তুমি ব্যস্ত হইও না, ওদের ভুল ধারণা ভেঙে দিলেও কোনো লাভ হবে না, ভেঙে না দিলেও কোনো ক্ষতিও হবে না। আমার যেন সবকিছু গুলিয়ে যাচ্ছে পুনম। তুমি এই মান্ডিতে কতদিন আছো? 4 বছর। এর ভেতর মিস্টার রায় কখনো এখানে আসেননি? তিনি কোথায় থাকেন? কিছু মনে করো না পুনম, নিতান্ত বাধ্য হয়েই জিজ্ঞেস করছি। তুমি কি ডিভোর্স স্যুট করেছো? অথবা তিনি, নাকি তোমাদের ডিভোর্স হয়ে গেছে? প্লিজ মন খুলে বলো, তুমি কি এমন সংকটে পড়েছো যে আমাকে ডেকে পাঠিয়েছো? আমাকে অন্তত বুঝতে দাও। পুনম ধরা গলায় বললে, সবই বলবো, আজ রাতেই মন খুলে তোমাকে সব কথা বলবো আমি। হাতে সময় বেশি নেই, সব বলবো, সব বলবো। তার আগে আমাকে একটু সময় দাও হিরণ। হিরণময়ের শোবার ঘরে দুটো 500 ওয়াটের রুম হিটার লাগিয়ে দিয়ে গেছে ভরতলাল। বিছানা থেকে দুহাত দূরেই 1000 ওয়াট উত্তাপ বিকিরণ হচ্ছে, তবু মনে হচ্ছে ঘরখানা হিমশীতল। হিটার লাগানোর সময়ই ভরতলাল বলছিল, তাপমান 0 ডিগ্রিতে নেমে গেছে, একটু একটু বরফ পড়ছে। আর দিন 15 পরে সবই তো বরফে ছেয়ে যাবে। 3 দিন বাদে মুন্নিকে আনতে মাইজির সিমলা যাওয়ার কথা। বেশি বরফ পড়ে পথঘাট আটকে গেলে মাইজির রওনা হওয়াই যে মুশকিল হয়ে যাবে। তবে সাহেব নিজে যখন এসে গেছেন তখন আর চিন্তা কি। মুন্নিকে আনতে এবার মাতাজিকে একা সিমলা যেতে হবে না, সাহেবও তো নিশ্চয় যাবেন। সাহেব এতকাল সেই কোন দূর বিলাইত দেশে ছিলেন, মুন্নিকে তো দেখেন উনি। মেয়েটাকে দেখার জন্য বাপের মন যে ছটফট করবে এ তো জানা কথা। আর মুন্নিও এতকাল পরে নিজের বাপকে কাছে পেয়ে কি যে করবে কে জানে। তার পিতাজি বিলাইত দেশ থেকে কবে আসবে কবে আসবে করে তো মাতাজির মাথা খারাপ করে দেয়। এতদিনে বেচারি মুন্নিরও শান্তি। রাত প্রায় 11টা। মৃদু পায়ে ঘরে ঢুকে টিউব আলোটা নিভিয়ে মৃদু স্নিগ্ধ নাইট ল্যাম্প জ্বেলে দিল পুনম। তারপর বিছানা আর রুম হিটারের মাঝামাঝি জায়গায় মোটা কুশন দেওয়া একক সোফায় গা এলিয়ে দিয়ে বললে, এবারে আমি তৈরি হিরণ, সব কথা বলতে এসেছি। তুমি নিশ্চয় গন্ধে টের পাচ্ছ আমি একটু ড্রিঙ্ক করেছি। না, অন্য কিছু নয়, একটু ব্র্যান্ডি। শোনো, আমার একটা মেয়ে আছে, তার বয়স এই 7 বছর।
সিমলায় একটা কনভেন্টে রেখেছি তাকে। 2-4 দিনের ভেতরেই তাকে আনতে তোমার সিমলায় যাওয়ার কথা, তাই না? কার কাছে শুনলে? ভরতলাল। ঠিকই বলেছে, আর কদিন পরেই ওদের উইন্টার ভ্যাকেশন শুরু হবে। এই সময়টা তাকে আমার কাছে এনে রাখি। মেয়ের ভালো নাম কি রেখেছ? জয়ন্তী। জয়ন্তী রায়। তুমি বলেছিলে না, জয়ন্তীর সেই প্রথম জীবনের স্মৃতি আমাকে আচ্ছন্ন করে রেখেছে। সেই স্মৃতির তাড়নাতেই তো আমার প্রথম আর শেষ লেখা গল্প হিরণ কি সাহেলি। তুমি জিজ্ঞেস করেছিলে হরিণী কেন হরিণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। সত্যি যে করেছে। গল্পে আর কতটুকু আছে? বাস্তব জীবনে তার চেয়েও জঘন্য, কুৎসিত বিশ্বাসঘাতকতা। তুমি যদি আমাকে চূড়ান্ত ঘৃণায় অস্বীকারও করো, তোমার উপর আমার দাবি আছে, অধিকার আছে। তাই তোমার সঙ্গে কোনো যোগাযোগ না থাকলেও সামাজিক বিচারে আমার অবৈধ সন্তানের জন্মের আগেই আমি মনস্থির করে ফেলেছিলাম, ওর লম্পট জন্মদাতা পিতার পরিচয় আমি নিঃশেষে মুছে দেব। এপিঠেপিট করে নিজের মাথুর পদবীকে আমি রায় পদবী করে নিয়েছিলাম। আমার বিয়ে হয়নি হিরণ, বিয়ের অবকাশ আমি পাইনি। হিরণময় স্তব্ধ, নির্বাক। দিদির স্বামী, যাকে জিজাজি বলে ডাকতাম, সম্ভ্রম করতাম, সেই ডক্টর ভার্মাই আমার জীবনটাকে ভেঙে গুঁড়িয়ে তছনছ করে দিয়েছে। কিন্তু দেখতেই তো পাচ্ছ, আমি আবার মাথা তুলে দাঁড়িয়েছি। দিদির প্রচন্ড অসুস্থতার খবর পেয়ে আমি আম্বালায় এসেছিলাম। দিদি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, কিন্তু তার আগেই ডক্টর ভার্মার হাতের রিভলভার আমাকে আত্মসমর্পণে বাধ্য করেছিল। ডক্টর ভার্মা যখন বুঝতে পারলো আমার দেহে আরেকটা অস্তিত্ব আত্মপ্রকাশ করেছে, তখন সে ভ্রূণ নষ্ট করে দিতে চেয়েছিল। আমি রাজি হলাম না, পালিয়ে এলাম দিল্লিতে। সেখানেই এক নার্সিংহোমে ওর জন্ম। তারপর ওর 5 বছর বয়স হওয়া পর্যন্ত অনেক ঝড়ঝাপটা সহ্য করেছি। কলেজে পড়ানোর প্রথম চাকরি শুরু হয়েছিল এলাহাবাদে। প্রতি সপ্তাহে বেনারসে গিয়ে মাকে দেখে আসতাম। জীবনের সেই ওলট পালটের পর সে চাকরি ছেড়ে চলে এলাম মিরাটে। তারপর থেকে মায়ের সঙ্গে আর দেখা হয়নি। তার চেয়ে বলা ভালো, দেখা করিনি। মুন্নিকে, মানে জয়ন্তীকে সিমলায় কনভেন্টে ভর্তি করবার পর কয়েক মাসের ভেতরেই এখানকার কলেজে চাকরি পেলাম। মেয়ের কাছাকাছি থাকতে পারবো বলে তখনই চলে এলাম এখানে। দেখতে দেখতে 4 বছর কেটে গেল। জয়া জানে তার বাবা জার্মানিতে রয়েছেন, কিন্তু আর আমি তাকে সামলাতে পারছি না। পুনম থামল। তার শেষ কথাটা ঘরের ভেতর যেন অনুরণিত হয়ে ফিরতে লাগলো। আর আমি তাকে সামলাতে পারছি না, আর আমি তাকে সামলাতে পারছি না। নিজেকে সামলে নিয়ে পুনম আবার বললে, ড্যাডিকে দেখার জন্য জয়া পাগল হয়ে উঠেছে। কনভেন্টের আর সব মেয়েদের বাবাকে সে কখনো না কখনো দেখেছে। ওইটুকু মেয়ে কিভাবে তা সেই জানে। তোমাকে চিঠিখানা লেখার 2 দিন আগে জয়ার সঙ্গে আমি দেখা করে ফিরেছি। সে প্রচন্ড জেদ ধরেছে, ড্যাডির একখানা ছবি অন্তত তাকে দিতে হবে। জার্মানি থেকে ড্যাডি তাকে চিঠি লেখে না কেন? অন্য মেয়েরা বলে তার ড্যাডি বেঁচে নেই। সে কেঁদে কেটে অনেক প্রতিবাদ করেছে, বলেছে তা হতেই পারে না। মাম্মি বলেছে ড্যাডি জার্মানিতে আছে। এখন জয়ার নিজেরই হয়তো মনে সংশয় জেগেছে তার বাবা সত্যি বেঁচে আছে কিনা। তাই এবার তার প্রচন্ড জেদ। এখানে এনে এবার হয়তো তাকে কিছুতেই সামলাতে পারবো না। পুনমের গলার স্বর শেষের দিকে একেবারে ভেঙে গেল। হিরণময় একটু সময় নিয়ে ধীর স্বরে বললে, চোখের জল মুছে নাও পুনম, বলো আমাকে কি করতে হবে? ডক্টর ভার্মার ভূমিকায় অভিনয়?
সামনেই সাপ দেখার মতো শিউরে উঠল পুনম। ছি, সেই লম্পটের ভূমিকায় অভিনয় করবার জন্য আমি কি তোমাকে ডেকে আনতে পারি? একটু আগেই না বলেছি আমার মেয়ের জীবন থেকে তার নাম নিঃশেষে মুছে দেব। তা দিয়েছি। যার উপর আমার সত্যিকারের অধিকার আছে বলে এত কাল বিশ্বাস করে এসেছি, তার প্রতি আমি যত বড় জঘন্য অন্যায় করি না কেন, মা হওয়ার আগে দূর থেকে তাকেই মনে মনে আমি স্মরণ করেছিলাম। নার্সিংহোম থেকে কনভেন্ট পর্যন্ত সব জায়গা রেকর্ডেই ওর বাবার নাম আছে, হিরণময় রায়। এটা বলতে বলতেই করাত দিয়ে কাটা গাছের মতো হিরণময়ের বুকের ওপর ভেঙে ঝরঝর করে কাঁদতে লাগলো পুনম। নির্বাক হিরণময় বেশ কিছুক্ষণ বিমূঢ়ের মতো বসে রইল। তারপর আত্মস্থ হয়ে পুনমের খোলা চুলের ওপর আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে দিতে বললে, আমার মেয়ের কাছে আমার অভিনয় করবার তো কোনো দরকার হবে না পুনম। কাল পরশু যেদিন সিমলাতে যেতে চাও চলো, মেয়েকে এবার আমরা দুজনে গিয়েই নিয়ে আসবো। উদ্গত কান্নার নতুন ঢেউয়ে এবার একেবারেই ভেঙে পড়ল পুনম। হিরণময়কে আঁকড়ে ধরে সে কিশোরীর মতো ফুলে ফুলে কাঁদতে লাগলো। গল্পটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো ভালো গল্প শুনতে থাকুন। আবারও দেখা হবে পরবর্তী গল্পে, পরবর্তী পর্বে, পরবর্তী কোনো নতুন গল্পের সাথে। আমার গল্প লাইক করুন, শেয়ার করুন, পড়তে থাকুন গল্প।